13 সেপ্টেম্বরের গভীর রাতে এক ব্যক্তি বহরমপুরে তার ভাইয়ের হোস্টেলে বসে একটা লেটার লিখছে এবং সেই লেটারে সে কী লিখবে নিজেই ভেবে পাচ্ছে না। সে তার লেটারে একটা ভবিষ্যৎবাণী করতে চলেছিল যে সে মরে যাবে এবং তার মরে যাওয়ার কারণটাও সে সেখানে লিখছিল। অনেকগুলো পেজ সে লিখেছে, ফেলে দিয়েছে, হচ্ছে না, মন্দ হচ্ছে। আবার সে ভাঙা ভাঙা ইংলিশে লেখার চেষ্টা করতে করতে প্রায় 3 পাতার একটা লেটার লেখে। এই 3 পাতার লেটারটা সে যখন লেখে, সে কখনোই হয়তো ভাবেনি যে এই লেটারটা সত্যি সত্যি একদিন এক দেহের পাশ থেকে উদ্ধার হবে। এবং সেই লেটারটা উদ্ধারও হয় ঠিক 25 সেপ্টেম্বর সকালবেলা 6টার সময় উড়িষ্যার ভদ্রকের এক ছোট্ট গ্রামে। সেই 25 সেপ্টেম্বর একদম সকালবেলা এক লোক কাজে যাওয়ার জন্য সাইকেল করে গ্রামের রাস্তা থেকে সে বেরোচ্ছে। হঠাৎই তার নজর যায় পাশেই এক আম বাগানে এবং সে সাইকেলটা থামিয়ে চুপচাপ দেখতে থাকে। এবং সে ভালো করে যখন দেখে তখন বুঝতে পারে যে দূরে একটা আম গাছে কিছু যেন একটা ঝুলছে এবং সেই ঝোলাটা বাদুড় না, সেই ঝোলাটা কোনো মানুষের। এবং সে এটুকু দেখেই ক্লিয়ার কাট বুঝতে পারে যে ওইখানে কোনো এক মানুষ নিজেকে শেষ করেছে। এবং সঙ্গে সঙ্গে সে সেখানে দাঁড়িয়ে পুলিশকে ফোন করতে যাচ্ছে এবং সেই সময় যত পাসারবাই ছিল তাদেরকে দাঁড় করিয়ে বলে যে দেখো তো ওখানে কিছু একটা ঝুলছে কিনা, নিশ্চয়ই কোনো মানুষ। এবং তারাও দেখে বলে যে আপনি তাড়াতাড়ি করে পুলিশে ফোন করুন, এটা একটা পুলিশ কেস। পুলিশ আসে। এবার পুলিশ এসে যখন পুলিশ ওই বডিটার দিকে যায় তখন পিছন পিছন অনেক লোকও আসে এবং সেই লোকের মধ্যে এক লোক বলে ওঠে, আরে একে তো আমি চিনি, এ তো আমার গ্রামেরই ছেলে, এ তো ব্যাঙ্গালোরে কাজ করতো, বাড়িতে এসেছিল, কিন্তু এখানে ওর এই অবস্থা কেন? পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে আপনাদের কোন গ্রাম? তখন সে বলে যে 3 কিলোমিটার দূরেই আমাদের গ্রাম আছে এবং আমার বাড়ি থেকে 10 কি 15টা বাড়ি দূরেই এই ছেলেটার বাড়ি। এই ছেলেটা ব্যাঙ্গালোরে কাজ করতো, কিন্তু ওর এই অবস্থা। তখন পুলিশ ভাবে যে একটা কেস সলভ হচ্ছে এবং সেই কেসটার যে গোড়া আছে সেই গোড়াটা হচ্ছে ব্যাঙ্গালোর। কিন্তু ব্যাঙ্গালোরে যাওয়ার আগে একটু নেপালও যেতে হতে পারে এবং সেই নেপালে যাওয়ার জন্য আপনাকে ঠিক 35 বছর পিছিয়ে যেতে হবে। 35 বছর আগে নেপাল থেকে একটা ফ্যামিলি ব্যাঙ্গালোরে আসে, তারা পার্মানেন্টলি ব্যাঙ্গালোরেই থেকে যাবে। এবং এই নেপাল থেকেই আর একটা ফ্যামিলি তারাও ব্যাঙ্গালোর আসে এবং তারাও এই ব্যাঙ্গালোরে পার্মানেন্টলি থেকে যায়। কিন্তু এই নেপালের পুরো ঘটনাটা এক্সপ্লেইনের আগে আমাদের যেতে হবে সেপ্টেম্বর মাসের 3 তারিখ। সেই দিন এক লিভ ইন পার্টনারের মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছে এবং সেই ঝগড়ার আওয়াজটা আশেপাশেই অনেকে শুনতে পাচ্ছে। কিন্তু হঠাৎই সেই ঝগড়ার আওয়াজটা থেমে যায়। আশেপাশের লোকরা ভাবে যে হয়তো কপতির মধ্যে ঝগড়াটা থেমে গেছে, কিন্তু কেউ বুঝতেই পারেনি যে এই ঝগড়াটা সেই দিনের জন্য থামেনি, ঝগড়াটা থেমেছে সারা জীবনের জন্য। এই লিভ ইন পার্টনারের যে মেল পার্টনার আছে তার সাথে যখন ফিমেল পার্টনারের প্রচণ্ড ঝগড়া হচ্ছে, সেই সময় হঠাৎই ফিমেল পার্টনার তার মেল পার্টনারকে একটা সপাটে থাপ্পড় মারে এবং এই সপাটে থাপ্পড়ের পর কোথাও না কোথাও সেই মেল পার্টনারের ইগোটা ট্রিগার্ড হয়ে যায় এবং সেই ইগো যখন ট্রিগার্ড হয়ে যায় সেই মুহূর্তে একটা রড দিয়ে সোজা তার ফিমেল পার্টনারের মাথায় মারে। ফিমেল পার্টনার কিছুই বুঝতে পারে না, সে মাথাটা ধরে জাস্ট মেঝেতে বসে পড়ে অ্যান্ড উপরে জাস্ট তাকিয়ে আছে যে তার সাথে এটা হলো কী করে। সে কল্পনাই করতে পারেনি যে তার পার্টনার তার সাথে এই রকম কোনো একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে। কিন্তু এখানেই শেষ না, এরপর তার সেই মেল পার্টনার তার গলাটা চিপে ধরে তাকে ওখানেই শেষ করে। কিন্তু তার বডিটা নিথর হয়ে যাওয়ার পরেও তার মেট পার্টনার রীতিমতন ভাবতে থাকে যে কর্মকাণ্ডটা আমি করে ফেলেছি, এবার আমি এই জায়গা থেকে বেরিয়ে আসবো করে। সে নানান কিছু ভাবতে থাকে এবং এমতো অবস্থায় হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে যে উপরে যে সিলিং ফ্যান আছে সেটার সাথে এটাকে ঝুলিয়ে যদি দিতে পারে তাহলে সবাই ভাববে যে আমার ফিমেল পার্টনার সে নিজেকে এন্ড করে দিয়েছে, তো আমার উপর দোষটা চাপবে না, আমি পুলিশকে ফোন করব। এবং সেই মোতাবেক
3-4 ঘন্টা কেটে যাওয়ার পর এই মেল পার্টনার তার ফিমেল পার্টনারের যে বডিটা আছে সেটা তোলার চেষ্টা করে, কিন্তু সে তুলতে পারে না। তার কারণ এক তো ফ্যানটা অনেকটা উঁচুতে ছিল, তার কাছে এমন কোনো টুল ছিল না যেটার উপর সে দাঁড়িয়ে এই পার্টনারের বডিটা ওটার সাথে প্যাচ করবে। তার সাথে সাথে আপনারা জানেন যে কোনো মানুষ যখন মরে যায় তারপর থেকে কিন্তু তার শরীরটা পুরো আঁকড়ে যেতে থাকে, এবং সেই আঁকড়াতে আঁকড়াতে সেই বডিটা এতটাই শক্ত হয়ে যায় এবং এতটাই ভারী হয়ে যায়, প্রথম 20 থেকে 22 ঘন্টা সেটাকে নড়ানো চড়ানো বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু আবার যখন এই বডিটার 48 ঘন্টা কেটে যায় তারপর কিন্তু আস্তে আস্তে বডিটা আবার হালকা হতে থাকে। এই জিনিসটা হয়তো জানতেন না। তো যাই হোক, এই মেল পার্টনার তার যে ফিমেল পার্টনার আছে তার বডিটাকে নিয়ে সোজা ঝোলানোর চেষ্টা করতে গিয়ে ফেল করে যায়। এবার সেভাবে যে কী করবে, রাত পুরো কেটে যায়, সকাল হয়ে যায়, বডিটা পড়ে আছে নিচে, সে বিছানায় বসে বসে ভাবছে। এরপর ভাবে যে না, বডিটাকে টুকরো টুকরো করবো, টুকরো টুকরো করে ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে আমি এখান থেকে দরজা তালা সমস্ত কিছু লক করে দিয়ে চলে যাব, দেন 1-2 মাস এখান থেকে পুরো পালিয়ে গায়েব হয়ে থাকবো। 1-2 মাসে যদি এই নিউজটা বাইরে না আসে তাহলে আমি আসবো, এসে ওই যে শরীরের অংশগুলো আছে সেগুলোকে এক এক করে ছোটো ছোটো অংশে আমি বাইরে ডিসপোজ করে দেবো, তাতে কেউ জানতেও পারবে না, আমিও বেঁচে থাকবো জেলে যাওয়ার থেকে। এবং সেই মোতাবেকই সে সকালবেলা সেই রুম থেকে তালা দিয়ে বেরোয়, এক কসাইয়ের দোকানে যায় এবং সেই দোকান থেকে সে মাংস কাটার যে বড় বড় ছুরি থাকে সেই রকম কিছু ছুরি কিনে নিয়ে আসে। সেই দোকানের ঠিক সামনের থেকে একটু এগিয়ে এসে সেই যে বড় মাংস কাটার জিনিসটা আছে না, ছুরির মতন, সেটার যে কভার আছে সেই কভারটা ফেলে দেয়। সে একবার দেখে, দেখার পর একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে সোজা সেই ফ্ল্যাটে চলে আসে। সারাদিন বসে পিস পিস করে, প্রায় 59টা পিস করে ফ্রিজে খুব সুন্দর করে তাক তাক করে রাখে, এবং চারিদিকে যত রক্ত যা সমস্ত কিছু ছিটিয়েছিল সেগুলো সে সমস্ত ক্লিনার দিয়ে ব্লিচিং দিয়ে সমস্ত দাগ মেটানোর সে চেষ্টা করে। এই সমস্ত করতে করতে তার প্রায় সন্ধে হয়ে যায়, এবং সন্ধে হয়ে যাওয়ার পর ওই রুমে সে তালা দেয়, তালা দিয়ে সে ক্লিয়ার কাট বেরিয়ে যায়। এবং তার এখনও একটা আইডিয়া যে এই যে ফ্রিজে বডিটা রাখা আছে পিসে, এর থেকে কোনো গন্ধ বেরোবে না যেহেতু ফ্রিজে আছে। কিন্তু সে জানতো না যে সমস্ত কিছুরই একটা লিমিটেশন আছে, তো ফ্রিজেরও কিন্তু একটা লিমিটেশন আছে। ঠিক এই মোতাবেক সেপ্টেম্বর 4 এই ঘটনাটা পুরো ঘটিয়ে ফেলার পরেই 17 দিন পর ওই ঘর থেকে প্রচণ্ড পচা গন্ধ বেরোতে থাকে, এবং এই পচা গন্ধ যখন বেরোয় তখন আশেপাশে যারা থাকতো তারা মানে এই গন্ধটা শুকিয়ে কেমন একটা সন্দেহ করতে থাকে। অ্যান্ড এখনকার দিনে কোনো একটা রুম থেকে পচা গন্ধ বেরোনো মানেই সেখানে একটা সন্দেহের জায়গা আসছে, তো এইখানেও সেরকম আসে। প্রতিবেশীরা প্রথমে যেখানে তারা ভাড়া থাকছিল, মানে যে ভাড়ার ঘর থেকে এই গন্ধটা আসছিল, সেই ভাড়ার ঘরের মালিককে ফোন করে। মালিক বলে যে ওইখানে যারা থাকছিল তাদেরকে ফোন করুন, কিন্তু প্রতিবেশীরা বলে যে তাদেরকে ফোন করলে কেউ ধরছে না। তখন সেই ভাড়ার লোক, মানে ভাড়ার যে মালিক আছে, সেই এগ্রিমেন্ট দেখে সেখান থেকে কিছু ফোন নাম্বার জোগাড় করে, এবং এই ফোন নাম্বার জোগাড় করে একজনকে ফোন করে। এক মহিলা সেই ফোনটা ধরার পর অপর দিক থেকে সেই ভাড়াটে বলে যে আচ্ছা, আপনার মেয়ে এইখানে ভাড়া থাকে, আপনি কি সেটা জানেন? তখন সে বলে হ্যাঁ, আমার মেয়ে তো ওখানে ভাড়া থাকে, তো কিন্তু সেই রুম থেকে না একটা পচা গন্ধ বেরোচ্ছে, তো আপনি যদি একটু তাড়াতাড়ি আসতে পারেন তাহলে খুব ভালো হবে। তো যাই হোক, তার মা বলে যে ঠিক আছে, আমি আসছি খানিকক্ষণের মধ্যে। তার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল, সেই ডুপ্লিকেট চাবি নিয়ে অলরেডি সে পৌঁছে যায়। তার সাথে এক মেয়েও আছে, এবং যে ছোট মেয়ে আছে তার এক যমজ বোন মিসিং, এবং সেই যমজ বোনই এই ফ্ল্যাটে থাকতো। তারা দুজন যখন আসে ফ্ল্যাটের সামনে তখন তারা দেখে যে পুলিশও এসে গেছে। এবার তার যে যমজ বোন আছে না, একই রকম দেখতে ছিল, এবং তাকে দেখে রীতিমতন পাড়া প্রতিবেশী সবাই ভয় পেয়ে যায়, বলে আরে যাকে আমরা খুঁজছি, যার রুমে থাকার কথা, সে তো বাইরে আছে, তো তাহলে ভিতরে কে? তখন তার মা বলে যে অ্যাকচুয়ালি আমার 2 মেয়ে, এবং আমার হচ্ছে যমজ 2 মেয়ে। তো সেই হিসাবে সেই ব্যাপারটা শান্ত হয়ে এবার পুলিশ সেই চাবি দিয়ে পুরো দরজাটা খোলে, এবং দরজাটা খোলা মাত্রই তারা কিছু একটা স্মেল পায়, কিন্তু সেই স্মেলটা প্রচণ্ড উগ্র ছিল,
এবার পুলিশ রুমের চারিদিক দেখছে, দেখতে দেখতে পুলিশ লক্ষ্য করে যে সাইডে সাইডে একদম যে মানে দেয়ালটা যেখান থেকে নামছে মেঝের সাথে যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলের সাইডে সাইডে না কিছু লাল 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 লেগে আছে, কিছু যেন একটা বেয়ে গেছে, এবং সেটাকে যেন কেউ একটা পরিষ্কার করার চেষ্টা করেছে। পুলিশ সেই জিনিসটা একটু হাত দিয়ে দেখা মাত্রই বুঝতে পারে যে এটা কোনো পেইন্ট না, এটা কোনো কালার না, এটা অন্য কিছু না, এটা ব্লাড। পুলিশ সমস্ত ঘর দেখতে দেখতে সোজা ফ্রিজের দরজাটা খোলে, এবং যেই মুহূর্তে ফ্রিজের দরজাটা খোলে তারা রীতিমতন কেঁপে ওঠে, এবং সেখান থেকে এত একটা পচা গন্ধ বেরোচ্ছে সেটা কল্পনা দিচ্ছে। সবাই রুম থেকে বেরিয়ে যায়, পুরো রুমটাকে সিল করা হয়। দেন পুলিশ আবার রি-এন্ট্রি নেয়, ফরেন্সিক টিম আসে, তারা আস্তে আস্তে টুকরোগুলোকে বার করে, এবং ফরেন্সিক টিম প্রথম দেখাতেই তারা বলে দেয় যে এটা মুরগি, গরু, শুয়োর বা অন্য কোনো খাদ্যদ্রব্যের টুকরো না, এটা অন্য কিছু টুকরো হতেই পারে। তো সেই হিসাবে তারা ল্যাবে সেটা নিয়ে যাবে, টেস্ট করবে, তারপর বলবে এটা এক্স্যাক্টলি কিসের টুকরো। তারা ল্যাবে সেই জিনিসটা নিয়ে যাবে, ময়না তদন্ত হয় এই পুরো ব্যাপারটা, এবং হওয়ার পরেই পুলিশকে তারা বলে দেয় যে এটা মানুষের টুকরো, এবং এই টুকরোগুলো এখনকার না, এই টুকরোগুলো মিনিমাম 17 থেকে 18 দিন আগেকার টুকরো। ময়না তদন্তের ফুল রিপোর্ট যখন আসে তখন এটা ক্লিয়ার হবে যে এই ফ্রিজে যে টুকরোগুলো ছিল, যে 59টা টুকরো ছিল, সেই টুকরোগুলো অ্যাকচুয়ালি মহালক্ষ্মীর। এবং এই মহালক্ষ্মীর মা এবং বোন এসে সেই দরজাটা খোলে, কিন্তু এইখানে মহালক্ষ্মীকে কে মারল, এই জিনিসটা হচ্ছে পুলিশের কাছে এবার সব থেকে বড় কোশ্চেন। ময়না তদন্তের রিপোর্টে এসছে যে তাকে প্রথমে মাথায় আঘাত করা হয়, তারপর তাকে গলা টিপে মারা হয়, তার বেশ কয়েক ঘন্টা পর তাকে টুকরো টুকরো করা হয়। সেই ক্ষেত্রে তার মা প্রথম যে সন্দেহ প্রকাশ করে সেটা হচ্ছে তার হাজব্যান্ডের প্রতি। প্রথমেই বলেছিলাম না যে দুটো ফ্যামিলি নিয়ার অ্যাবাউট 35 কি 40 বছর আগে নেপাল থেকে বেঙ্গালুরুতে এসেছিল। সেই দুটো ফ্যামিলির একটা ফ্যামিলি হচ্ছে মহালক্ষ্মীর ফ্যামিলি। মহালক্ষ্মীর ফ্যামিলি নেপাল থেকে 35 বছর আগে কাজের সন্ধানে ব্যাঙ্গালোরে এসেছিল। সেই ব্যাঙ্গালোরেই তারা পার্মানেন্টলি থাকতে শুরু করে, এবং থাকতে থাকতে এই মহালক্ষ্মী এবং তার যে ছোট বোন আছে তাদের জন্ম হয়। ভালোই সমস্ত কিছু চলছিল। এই মহালক্ষ্মীর বিয়েও হয়েছে 2020 সালের ডিসেম্বর মাসে। সেই বিয়ে থেকে তাদের একটা সন্তান হয়েছে, কিন্তু এই বিয়েটা খুব একটা শান্তির বিয়ে ছিল না। তার যে হাজব্যান্ড ছিল, যার নাম হচ্ছে হেমন্ত, সেই হেমন্ত নেপালের অ্যাকচুয়াল বাসিন্দা। তার ফ্যামিলিও প্রায় 30 থেকে 40 বছর আগে নেপাল থেকে বেঙ্গালুরুতে এসেছিল। তাদের মধ্যে পরিচয় হয়, এবং পরিচয়ের পর বিয়ে হয়, তাদের বাচ্চাও হয়, কিন্তু এই বিয়েটা ভেঙে যায় 2023 সেপ্টেম্বর থেকে। এই মহালক্ষ্মী এবং হেমন্ত আলাদা আলাদা থাকতে শুরু করে, এবং এর পিছনে কারণটা কি? এর পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই হেমন্ত তার ওয়াইফকে সবসময় সন্দেহ করত, এবং এই সন্দেহের পিছনে কি কোনো কংক্রিট কারণ আছে? তো পুলিশ হেমন্তকে প্রথম ডাকে, জিজ্ঞাসা করে যে তুমি কোথায় ছিলে, কেন এই টাইমে, এরকম নানান কিছু জিজ্ঞাসা করতে থাকে, এবং প্রত্যেকটা জিনিসের অ্যালিবাই কিন্তু এই হেমন্ত দিতে থাকে। হেমন্ত বলে সেই দিন আমি এখানে ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম, আমি কাজে ব্যস্ত ছিলাম, এবং সমস্ত কিছু ভেরিফাই করে কিন্তু পুলিশ দেখে যে হ্যাঁ হেমন্ত ঠিক বলছে, হেমন্ত ওখানে ছিলই না। তখন হেমন্তকে বলে আচ্ছা তুমি তাহলে সাসপেক্ট নও, তুমি তাহলে বলো যে তোমার ওয়াইফের মার্ডারটা কে করেছে। তখন সে 3 জনের নাম নেয়। সে বলে আশরাফ, যে মলে মহালক্ষ্মী কাজ করত। মহালক্ষ্মী ব্যাঙ্গালোরের একটা মলে একটা মেকআপ ব্র্যান্ডের সেলস হেড হিসেবে কাজ করত, ইনকাম টিনকামও ভালো করতো, এবং সেই মলে 3 ব্যক্তি ছিল। এক ছিল মল ম্যানেজারের বন্ধু, এবং ওই মলেই এক সেলুন ছিল, সেই সেলুনের এক ছেলে যার নাম হচ্ছে আশরাফ। তো এই 3 জনের নাম এই হেমন্ত নেয়। কেন নেয়? মহালক্ষ্মীর সাথে তার যখন ঝামেলা হয়, সেই ঝামেলার কারণটা হচ্ছে সন্দেহ। এই হেমন্ত সবসময় ভাবতো তার ওয়াইফের কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। একদিন লুকিয়ে চুকিয়ে তার ফোনটা সে চেক করে, এবং চেক করে বেশ কয়েকটা নাম পায়, এবং যে নামগুলো পায় তাদের মধ্যে যাদের সাথে তার বেশি কথা হতো, দেখা হতো, একসাথে ঘুরতে যেত, তারা ছিল এই 3 জন। পুলিশ সেই 3 জনকে ডাকে, 3 জনকে ডেকে ইন ডিটেলস তদন্ত করে। তারা কোথায় গেছিল, তারা কাজে গেছিল, সমস্ত কিছু দেখার পর তাদের 3 জনকেও ক্লিন চিট দিয়ে দেয়। তো আপাতত পুলিশ 4 জনকে অ্যারেস্ট করে, 4 জনকেই 2 দিনের মধ্যে একদম ক্লিয়ার কাট ক্লিন চিট দিয়ে দেয়। এবার পুলিশ ভাবতে থাকে হায়রাম, কোথা থেকে আসলাম আর কোথায় এসে এন্ড হয়ে গেল।
কিন্তু এই কেসটা নিয়ে অলরেডি তখন ভারতে চারিদিকে শোরগোল পড়ে গেছে। এক তো ভারতে আফতাব শ্রদ্ধার যে কেসটা হয়েছিল, যেখানে ফ্রিজে টুকরো করে রাখার যে প্রচলনটা সেটা স্টার্ট হয়ে গেছিলো, তারপর থেকে আমরা দেখেছি এই টাইপের ক্রাইম কিন্তু বেড়ে গেছে এবং এর সাথে ম্যাচ করে এই ক্রাইমটা হয়েছিল। সেহেতু সবাই এটা বলছিল আফতাব এবং যে শ্রদ্ধার যে ক্রাইম হয়েছিল সেই ক্রাইমের পার্ট 2। এই কারণে নিউজ মিডিয়াতে এই খবরটা ছেয়ে গেছিলো, পুলিশের কাছে একটা চাপ ছিল, উপর মহল থেকে মন্ত্রী লেভেল থেকে চাপ আসছিল পুলিশের কাছে। তো পুলিশ কখনোই চাপের মধ্যে কিন্তু ভালো কাজ করে। তো যাই হোক, এইবার পুলিশ ভাবে যে এই যে মহালক্ষ্মী আছে তার ফোন থেকেই যখন প্রবলেমটা শুরু, তাহলে তার ফোনেই হয়তো কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। পুলিশ ফোন চেক করতে এবং এই ফোন চেক করতে করতেই একটা জায়গায় এসে তারা দেখে এই মহালক্ষ্মীর সাথে একটা নাম্বারে বেশ কথা হচ্ছে, সেটা কি মুক্তিরঞ্জন। এবার এই মুক্তিরঞ্জনের ব্যাপারে যখন জিজ্ঞাসাবাদ করে, চারিদিকে খোঁজ খবর নেয়, তখন অদ্ভুত একটা ডিটেলস আছে। সেই ডিটেলসে কি, এই মহালক্ষ্মী তার কাজে যায়নি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। এই মুক্তিরঞ্জন ওই সেম মলেই কাজ করত, একটা ভালো জায়গাতে কাজ করত, এবং সেও কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কাজে যায়নি। তো পুলিশের প্রথম খটকা এখানে লাগে। এইবার যখন আরও জিজ্ঞাসাবাদ করে, তখন জানতে পারে যে লাস্ট 6 মাস ধরে তাদের মধ্যে কোনো একটা গুপচুপ ব্যাপার চলছে। এবার সেই গুপচুপ ব্যাপারটা কি, সেটা আদৌ চলছে কি না, বা এই মুক্তিরঞ্জনের কোনো অবস্থা ঠিক আছে কি না, বা মুক্তিরঞ্জনই মেরেছে কি না, মুক্তিরঞ্জনকে যতক্ষণ না পুলিশ পাচ্ছে ততক্ষণ এই সবের কোনো গ্যারান্টি কিছু দিয়ে পুলিশ কোনো তথ্যই পেশ করতে পারছে না। কিন্তু স্টিল পুলিশের উপর চাপ বাড়তে থাকে। এই মুক্তিরঞ্জনের বাড়ি ছিল উড়িষ্যার ভদ্রকে। তো এরপর ওই যে মহালক্ষ্মী আছে, সেই মহালক্ষ্মীর ফোনটা পুলিশ আরও ঘাঁটতে একটা নাম্বার পায় এবং সেই নাম্বারেও বেশ কয়েকবার কথা হয়েছে। তো পুলিশের না মনে হয় যে এই নাম্বারটা একবার চেক করে দেখি যে এটা কার, সব নাম্বারই তো দেখছে। তো দেখে যে সেই নাম্বারটা হচ্ছে স্মৃতিরঞ্জন বলে একজন লোক। এবার স্মৃতিরঞ্জনকে, এই স্মৃতিরঞ্জন হচ্ছে মুক্তিরঞ্জনের ভাই। এবার পুলিশ ওই নাম্বারটা ট্র্যাক করে সোজা তারা ওই স্মৃতিরঞ্জনের বাড়িতে গিয়ে নক করে। স্মৃতিরঞ্জনকে যখন পুরো ব্যাপারটা বলা হয়, তখন স্মৃতিরঞ্জন কোনো রাগঢাক করেনি। তখন সে ক্লিয়ারলি বলে যে হ্যাঁ, আজ থেকে বেশ কয়েকদিন আগে আমার ভাই আমাকে ফোন করেছিল এবং ফোন করে আমাকে একটা সাজেশন দিয়েছিল যে তুই ব্যাঙ্গালোর থেকে পালিয়ে যা, পুলিশ তোকে প্রচণ্ড ডিস্টার্ব করবে। আমি বলেছিলাম কেন? তখন সে বলেছিল যে এখন আমি ব্যস্ত আছি, আমি বলতে পারছি না, আমি পরে বলবো। তার ঠিক 2 দিন পর আমার ভাই আমার সাথে দেখা করে আমাকে বেশ কয়েকটা ঘটনা বলে যে আমি বড় ফাঁসায় ফেসে গেছি, আমার জীবনটা এইরকম নরকে পরিণত হবে এবং সেই নরকে থাকতে থাকতে আমি যে কখন শয়তান হয়ে যাব এবং আমার মাথায় যে এত রাগ কখন চেপে বসবে আমি নিজেও বুঝতে পারিনি। আমি মেরে ফেলেছি মহালক্ষ্মীকে। মহালক্ষ্মী আমাকে কন্টিনিউয়াস যে লেভেলের মেন্টাল টর্চার করছিল, আমার পক্ষে সেটা সহ্য করা সম্ভব ছিল না। তুই এখান থেকে পালিয়ে যা, না হলে পুলিশ আমাকে না পেয়ে তোকে কিন্তু সাহায্য করতে চেষ্টা করবে। এবং এইবার পুলিশ যখন দেখে যে একটা ক্রাইমের ব্যাপারে সে জানতো, কিন্তু তারপরেও সে পুলিশকে বলেনি, পুলিশ বাধ্য হয় এই স্মৃতিরঞ্জনকে অ্যারেস্ট করতে। এবার পুলিশের কাছে কেসটা অনেকটাই সলভ করার জায়গায় দৌড়ে চলে এসেছে। পুলিশ বারবার নিউজ মিডিয়াকে শান্ত থাকতে বলছে, তাদেরকে বলছে যে আপনারা এই যে কোড ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা কোনোভাবেই আমরা যে জেনে গেছি সেটা কিন্তু বাইরে বলবেন না। তখনও নিউজ মিডিয়া একটা জিনিসই বলে যাচ্ছে, তার হাজব্যান্ড মানে মহালক্ষ্মীর হাজব্যান্ড হেমন্ত যে 3 জনকে সাসপেক্ট বলেছিল তাদের মধ্যেই কেউ একজন ক্রাইমটা করেছে এবং তাদেরকেই পুলিশ ইন্টারোগেট করছে। এবং এটা কিন্তু পুলিশেরই প্ল্যান ছিল সেই খবরটাকে নিউজ মিডিয়াতে ভাসিয়ে রাখার জন্য। এই কারণে নিউজ মিডিয়া পাগলের মতন গোলাপ করতে যাচ্ছে। তো যাই হোক, এবার পুলিশ পুরো প্রিপারেশন নেয়। উল্টো দিকে এই ঘটনা নেক্সট পার্ট আপনারা একটু পরে জানবেন। এইবার জেনে নিন যে মুক্তিরঞ্জনের ঘটনা এতক্ষণ ধরে বলছি, সেই মুক্তিরঞ্জন কে, কী করত এবং সে বর্তমানে কোথায় আছে। প্রথমেই আপনারা বুঝতে পেরে গেছেন এই মুক্তিরঞ্জনই আজকে আমাদের ক্রাইমটা করেছে। সেই ক্রাইমটা কেন করেছে, সেই ক্রাইমটা করার পিছনে সে একটা 3 পাতা ডিটেলস নোট লিখে গেছে, সেইটা পরে আপনাদেরকে শোনাবো। তার আগে আপনি তার রুট ম্যাপটা বুঝুন।
মুক্তিরঞ্জন তার দাদাকে পুরো ব্যাপারটা বলে। ব্যাঙ্গালোর থেকে সে সোজা বেরিয়ে যায় উড়িষ্যায় ভদ্রকের জন্য। কিন্তু ভদ্রক যখন সে পৌঁছাবে তখন সে ভাবে যে ভদ্রকে আমার মা বাবা আছে, আমি যদি এখানে পৌঁছাই পুলিশ আমার খোঁজ খবর পেলে আমাকে ধরে ফেলবে, তো আমি ভদ্রকে যাব না। সে ভদ্রকে যাওয়ার কয়েকটা স্টেশন আগেই থেমে যায়। সেখান থেকে সে চলে আসে পশ্চিমবঙ্গের বহরমপুরে। বহরমপুরে তার আরেক ভাই যার নাম হচ্ছে উত্তরঞ্জন, যে বহরমপুরে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনো করছে, তার কাছে চলে। সেইখানে গিয়ে সে 3 দিন থাকে। 3 দিন সে বেশ মন মরা থাকে। সে কিছুই যেন ভাবতে চাইছে না কিছু। তার ভাই তাকে বলে যে কী হয়েছে, কিন্তু সে কি বলে যে কিছু হয়নি, তোকে পরে বল। সে চলে যায়। কিন্তু চলে যাওয়ার পর সে কোথায় যাবে সেই জিনিসটা সে ভেবে পারছে না। তার মাথায় সমস্ত কিছু কুলোচ্ছে না। সে আবার ভাইয়ের হোস্টেল ফেরত আসে। ভাইয়ের হোস্টেলটা সে বেশ সেফ মনে করছিল, তার কারণ ভাইয়ের হোস্টেলে না পুলিশ আসবে না অন্য কেউ আসবে, ভাইয়ের বন্ধুরা এখানে আছে, অন্যান্য কেউ আসে না। তো সেই সময় তার যে ভাই আছে সে ভাইকে সে পুরো ব্যাপারটা বলে যে আমি মহালক্ষ্মীর কাম তামাম করে দিয়েছি, উপায় ছিল না। মহালক্ষ্মী আমার সাথে যে মেন্টাল টর্চারটা করছিল সেটা মানে একটা লিমিট ক্রস করে গেছিল। এবং এই সময় চলে আসে 21শে সেপ্টেম্বর। এবং 21শে সেপ্টেম্বর মহালক্ষ্মী ফ্রিজে প্রায় 17 দিন বন্ধ থাকার পর সারা দুনিয়া মানে তার যে টুকরোগুলো আছে সেই টুকরোগুলো সূর্যের আলো দেখতে পায়, সেটাই বলা যায়। যাই হোক, খবরটা যখন নিউজ মিডিয়াতে আসে তখন এইটা মুক্তিরঞ্জনের কাছে আসে। মুক্তিরঞ্জন বুঝতে পারে যে বহরমপুরে থাকলে সে সহজে ধরা পড়ে যাবে। তো এই কারণে সে সোজা ট্রেন ধরে ভদ্রক চলে আসে। ভদ্রকের আসার ডেটটা হচ্ছে 24শে সেপ্টেম্বর ওই দুপুর নাগাদ। সে আসার পর বাড়িতে ঢোকে, বাড়িতে খাওয়া দাওয়া করে। কিন্তু তার মা তাকে দেখেই বুঝতে পারে যে আমার ছেলে কোনো না কোনো একটা টেনশনে আছে। তাকে বারবার রিকোয়েস্ট করে, বলে যে তোর সাথে কোনো প্রবলেম হয়েছে তুই আমাকে বল। দেন ঠিক মাঝরাতে তার মাকে সে সমস্ত কিছু বলে। মা এই মহালক্ষ্মীর ব্যাপারে সমস্ত কিছু জানত। মহালক্ষ্মীকে সে বিয়ে করতে চাইত, কিন্তু এই যে ঘটনাটা সে ঘটিয়েছে সেটা যখন সে ক্লিয়ারলি বলে তখন বলে যে মহালক্ষ্মী আমাকে প্রচণ্ড মেন্টাল টর্চার করতো, আমাকে আরও এমন অনেকভাবে প্রতারিত করতো যেটা না করলে আজ হয়তো আমি এরকম কোনো কর্মকাণ্ড করতাম না। কিন্তু আমি তোমাদেরকে কষ্ট পেতে দেবো না, এই সমস্ত কিছু শুরু করেছি আমি এবং এন্ডও করবো আমি। সে ঘুমাতে চলে যায়। কিন্তু যখন বাড়ির সবাই ঘুমাচ্ছে তখন সে অজান্তে সেই বাড়ি থেকে বেরিয়ে তার বাবার বাইকটা নেয়। তার বাবার বাইক নিয়ে সোজা 3 কিলোমিটার দূরে একটা আমবাগানের পাশে যায়, একটা লেটার রাখে। সেই লেটারটা রেখে একটা গাছে সে ঝুলে নিজেকে দি এন্ড করে নেয়। এবং এরপরেই সমস্ত ঘটনাটা আসে যে পুলিশকে খবর দেয়, ভদ্রক পুলিশ আসে। ভদ্রক পুলিশ পুরো ডিটেলসটা তার ব্যাপারে জানতে পেরে তাদের কাছে তো অলরেডি খবর চলে এসেছিলো ব্যাঙ্গালোর থেকে, তো ব্যাঙ্গালোর পুলিশকে ফোন করে। ব্যাঙ্গালোর পুলিশ বহরমপুর থেকে তার ছোটো ভাই তাকে তোলে, যে মেজো ভাই ছিল তাকেও ব্যাঙ্গালোর থেকে তোলে। এবং এই সমস্ত কিছু করে সিসিটিভি ফুটেজ সেটাও তারা কালেক্ট করেছে। এবং এই 3টে জিনিস নিয়ে এই কেসের প্রত্যেকটা ডট তারা সাজানো শুরু করেছে। এবং এতক্ষণে আপনাদের এই ঘটনাটা শুনে বেশ একটু বিক্ষিপ্ত মনে হচ্ছে, আপনারা তো বুঝতে পেরেছেন, কিন্তু অনেকগুলো ডট এখনও জোড়া বাকি আছে। তো চলুন পুলিশের সঙ্গে সঙ্গে আমরাও সেই ডটগুলো এক এক করে জুড়তে থাকি। পুলিশ যখন মহালক্ষ্মীর ফোন থেকে তার যে লাভার মুক্তিরঞ্জন তার ফোন নাম্বার পায়, তারপর এই ফোন নাম্বার থেকেই তার যে ভাই আছে স্মৃতিরঞ্জন তার ফোন নাম্বারটা পায়, তখন স্মৃতিরঞ্জনের কাছে যখন পুলিশ যায়, স্মৃতিরঞ্জনকে এই মুক্তিরঞ্জন সমস্ত কিছু আগে বলেছিল। এবার স্মৃতিরঞ্জন পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলতে শুরু করে। সে বলে যে আমার ভাইয়ের সাথে এই যে মহালক্ষ্মী আছে তার দেখা ওই 7-8 মাস আগে হয়েছে। তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং এটাই ডিসাইড করে তারা যে তারা বিয়ে করে। এই মহালক্ষ্মী কীরকম একটা টাইপের মেয়ে ছিল যে তার অবৈধ সম্পর্ক বরাবরই সে মেনটেন করত। তার স্বামীর সাথে ঝগড়াটাও এই কারণে হয়েছিল। তার আশরাফের সাথে সম্পর্ক ছিল, তার বাদবাকি যে 2জন মলে ছিল না, আরও যাদেরকে সাসপেক্ট হিসেবে পুলিশ তদন্ত করেছিল তাদের সাথে সম্পর্ক ছিল। এবং এর মাঝেই কিন্তু মুক্তিরঞ্জনের সাথে সম্পর্ক। মুক্তিরঞ্জন জানতে পারে তার ডিভোর্স কন্টিনিউ চলছে, তার একটা বাচ্চা আছে। ইভেন এই মহালক্ষ্মী কিন্তু তার বাচ্চাটাকে হেমন্তের কাছে রেখে দিত, মানে তার এক্স হাজব্যান্ডের কাছে রেখে দিত। এবং এই সমস্ত কিছুর জন্যই কিন্তু মহালক্ষ্মী যে অ্যাকচুয়াল ফ্যামিলি আছে, যেখানে তার মা আছে, বোন আছে, ভাই আছে, তাদের সাথেও কিন্তু
একটা দূরত্ব তৈরি হয়েছিল। এই কারণে সে একটা আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল এবং সেইখানে কিন্তু মুক্তিরঞ্জন মাঝে মাঝেই আসা যাওয়া করতো এবং সবাই জানতো তারা লিভিং করে। এই রকমভাবেই এই মুক্তিরঞ্জনের সাথে যখন প্রেমটা শুরু হয়, এই মুক্তিরঞ্জন তাকে নানান রকম গিফট দিতে থাকে, কখনো সোনার চেন দেয়, কিস্তে কিস্তে টাকা দেয়। কিন্তু এরপর শুরু হয় ব্ল্যাকমেলিং। এবার ব্ল্যাকমেলিংয়ের পর্যায়টা শুরু হয় কী করে? এই মুক্তিরঞ্জনও একদিন বুঝতে পারে যে প্রত্যেকটা ছুটির দিনে এই যে মহালক্ষ্মী আছেন সে কোথাও না কোথাও অন্যান্য ছেলেদের সাথে বেরিয়ে যায়। হেমন্তের মতন এই মুক্তিরঞ্জনেরও এই মহালক্ষ্মীর উপর সন্দেহ হয়। সে তার ফোনটা চেক করে এবং সেই ফোনটা চেক করে দেখতে পায় যে একাধিক পুরুষের ফোন নাম্বার, তাদের সাথে ছবি, লটর পটর যা খুশি সমস্ত কিছু মোবাইলে আছে। এইটা দেখার পর সে প্রোটেস্ট করে। মহালক্ষ্মীর সাথে তার কন্টিনিউয়াস ঝামেলা হতে লাগে। এরপরে সে অলরেডি 7 লাখ টাকা এই মহালক্ষ্মীকে দিয়ে দিয়েছিল, সোনার চেন দিয়েছিল, আরও একাধিক জিনিস দিয়েছিল। কিন্তু মহালক্ষ্মী কন্টিনিউয়াস তাকে বিয়ের প্রেশার দেয়, বলে আমাকে বিয়ে করতে হবে এবং যদি বিয়ে না করো তাহলে তোমার এগেনস্টে আমি মানহানি, সম্মানহানি এইসব দিয়ে সারা জীবনের জন্য জেলে রেখে দেবো। এবার এই ক্ষেত্রে না, এই যে মুক্তিরঞ্জন আছে সে রীতিমতন ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে তার সাথে। সে তো একটা ভালো মনে তার ফ্যামিলিকেও বলেছিল যে আমি বিয়ে করতে চাই মহালক্ষ্মীকে, কিন্তু সেই মহালক্ষ্মীর রূপটা যে এইরকম ছিল সে কোনোদিনও বুঝতে পারেনি। মানে মহালক্ষ্মী কোথায় যখন মহা আলক্ষ্মী হয়ে যায়, এই জিনিসটা মুক্তিরঞ্জনের সাথে ঘটেছে। এবার মুক্তিরঞ্জন না কন্টিনিউয়াস এই মহালক্ষ্মীর সাথে দেখা করতে চায়। এবার সেপ্টেম্বরের 1 তারিখ এরা একটা জায়গায় দেখা করতে চায় এবং সেই যখন দেখা করতে চায় তখন এদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর সেপ্টেম্বরের 2 তারিখে এই মহালক্ষ্মী আর এই মুক্তিরঞ্জন এদের মধ্যে বেশ ঝামেলা হয়, গায়ে হাত তোলার ব্যাপারটা হয়। সেই সময় মহালক্ষ্মী সোজা সেইখানে যে লোকাল ব্যাঙ্গালোরের অশোকনগর থানা আছে সেই থানাতে ফোন করে কমপ্লেন করে। তারা এসে এই মুক্তিরঞ্জনকে তুলে নিয়ে যায়, থানায় মারধর করে। অ্যান্ড দেন তারপর যখন মুক্তিরঞ্জন তাদেরকে বোঝায় যে এই মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে, আমি এরকম নই, আমি একটা ভালো জায়গায় কাজ বাজ করি, আমাকে ছেড়ে দিন, তখন পুলিশও বুঝতে পারে যে এই বেচারা কিছু করেনি, এই মেয়েটা একটা ট্র্যাপ করে একে ফাঁসিয়েছে। তখন পুলিশ বললে ঠিক আছে তোকে ছেড়ে দেবো, তুই টাকা দে। তখন মুক্তিরঞ্জনের পকেটে 10,885 টাকা ছিল। সেই 10,885 টাকাটা তাদেরকে দিতে হয় এবং সেই দেওয়ার পরেই যখন সে থানা থেকে বেরোয় তখনই না তার মাথাটা পুরো রীতিমতন ইগো এবং রাগে ভরে যায় যে এনাফ ইজ এনাফ, আর পারছে না। এবং তৃতীয় দিন মহালক্ষ্মীকে সে ফোন করে, মহালক্ষ্মী তাকে আবার তাদের রুমেই ডাকে এবং আসা মাত্রই তাদের মধ্যে আবার ঝামেলা হতে থাকে এবং সেই ঝামেলার মাঝেই মহালক্ষ্মী তাকে সপাট একটা চড় মারে এবং এরপরে সে আর নিজের রাগটাকে ধরে রাখতে পারেনি, তাকে আঘাত করে, তাকে মেরে ফেলে, তাকে কাটে। অ্যান্ড দেন পুরো ঘটনাটা আপনারা শুনেছেন। এই ঘটনাটা যখন মুক্তিরঞ্জনের ভাই স্মৃতিরঞ্জন বলে তখন পুলিশ ডটগুলো তো পরপর জুড়েই ফেলেছে। এই দিকে সে যখন পালিয়ে তার যে ভাই আছে যে বহরমপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে সেখানেও গেছিলো, সেখান থেকে মা বাবার কাছে কিন্তু সমস্ত ডট জুড়ে ফেলেছে। কিন্তু এইবার তো পুলিশের কাছে প্রমাণটা ছিল। এবার সেই প্রমাণটা পায় সিসিটিভি থেকে। এক তো সিসিটিভি থেকে দেখা যায় যে 3 তারিখ ঠিক সন্ধ্যাবেলা নাগাদ দুজন মানুষ স্কুটারে করে ওই অ্যাপার্টমেন্টে এসছে মহালক্ষ্মী এবং সেই সিসিটিভি থেকে ক্লিয়ারলি দেখা যায় অ্যাপার্টমেন্টে ঢুকছে দুজন, এক তো মহালক্ষ্মী, দ্বিতীয় হচ্ছে মুক্তিরঞ্জন। এবং আর একটা সিসিটিভি ফুটেজ সেটা হচ্ছে কি মাংসের কাটার জন্য যে ছুরিগুলো পাওয়া যায়, যে দোকান থেকে সেই ছুরিটা কিনেছিল সেই ছুরির দোকানে যে সিসিটিভি ছিল সেই সিসিটিভিতে ক্লিয়ার কাট তাকে দেখা যায় যে সেই ছুরিটা পরের দিন সকালবেলা সেপ্টেম্বরের 4 সকালবেলা সে কিনতে গেছে। সেইটা দেখার পর পুলিশ পুরো ডট ক্লিয়ার করে, প্রমাণও করে ফেলে এবং তারপর প্রেস কনফারেন্স করে বলে যে মহালক্ষ্মীকে মারার পিছনে মেইন কারণ হচ্ছে এই মহালক্ষ্মী বিয়ের জন্য ব্ল্যাকমেলিং করছিল কাকে, মুক্তিরঞ্জনকে। কিন্তু মুক্তিরঞ্জন কয়েকদিন আগেও তাকে বিয়ে করতে চাইত, কিন্তু যখন সে জানতে পারে এই মহালক্ষ্মীর চরিত্র খুব একটা ভালো না, সে লক্ষ্মীর নামে অ্যাকচুয়ালি আলক্ষ্মী, তখন সে ডিসাইড করে একে বিয়ে করলে আমি বিপদ। তো এই কারণে সে এই কর্মকাণ্ডটা ঘটিয়ে প্রথমে ভদ্রক যায়, তারপর সেখান থেকে বহরমপুর যায়, বহরমপুর থেকে আবার ভদ্রক আসে, অ্যান্ড দেন ভদ্রক থেকে তার গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে সে নিজেকে শেষ করে দেয়। এবং সে একটা লেটার লিখে চলে বলছে এবং সেই লেটারে সে লিখে গেছে 3 পাতার লেটার, ইংলিশে লিখেছে কিন্তু ভুলভাল ইংলিশ। কিন্তু সেই মানে পুরো লেটারটা যদি আমি একটা সারমর্ম বলি, সেখানে সে লিখেছে যে এই মহালক্ষ্মী আমাকে টর্চার করেছে, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। অশোকনগর থানা সেই দিন যদি আমার কাছ থেকে ওই টাকাটা না নিত, আমাকে এত মারধর না করতো, তাহলে হয়তো এই ক্রাইমটা হতো না। কিন্তু আমি এই মহালক্ষ্মীর যে ভাই আছে যার নাম হচ্ছে হুকো নাকি একটা যেন,
তাকে আমি খুব মিস করব। শেষ দেখা দেখতে পারলে ভালো হতো, সে গ্রামে গেছে। তো আমি মেরেছি, এটা ভুল করেছি, আমার হয়েছে, এবং আমার কৃতকর্মের ফল কাউকে বুঝতে হবে না, সেই ব্যবস্থা আমি করব। এবং পুলিশ ওই লেটারটার ফরেন্সিক যাঞ্চ করে, হ্যান্ড রাইটিং ম্যাচ করে, দেখে যে হ্যাঁ ওটা মুক্তিরঞ্জনের। কিন্তু এখানে অবাক করা ব্যাপারটা ছিল না, ব্যাপারটা ছিল যে এই মুক্তিরঞ্জন 25 তারিখ সকালবেলা নিজেকে শেষ করে দেয়। কিন্তু এই লেটারটা লেখার ডেট, মানে এই যে আমি কলমের আছে না, কলমের যে কালিটা আছে না, সেটা কবে কাগজের উপর আছে সেগুলো ফরেন্সিকের মাধ্যমে জানা যায়। তো সেই লেটারটা লেখা হয়েছিল 13ই সেপ্টেম্বর রাত্রেবেলা। খুন হয়েছিল কবে? 3 সেপ্টেম্বর রাত্রেবেলা, তার 10 দিন পর। তার মানে মুক্তিরঞ্জন অনেক আগেই ডিসাইড করে নিয়েছিল যে আমি জেলে যাব না, আমি নিজেকে এন্ড করব, যাতে আমার জন্য কেউ অত্যাচারিত না হয়, তার ফ্যামিলি যাতে অত্যাচারিত না হয়, তার ভাইদের যেন কেউ ডিস্টার্ব না করে। কিন্তু আফসোস এটাই, মুক্তিরঞ্জন এইসব করেও মুক্তিরঞ্জন তো নেই, মহালক্ষ্মীও নেই, এবং তার 2 ভাই যারা কিন্তু এই ক্রাইমটার ব্যাপারে জানতো, তাদের উচিত ছিল পুলিশকে বলা। যেহেতু ক্রাইমটা মানে অন্যায়টা দেখেও চুপচাপ থেকেছে, সেহেতু তাদেরও একটা সাজা তো হবে, কিন্তু হয়তো বেশি দিন হবে না, তাদেরকে হয়তো কম সাজা দিয়ে পুলিশ ছেড়ে দেবে বা কোর্ট ছেড়ে দেবে। তো যাই হোক, এই ছিল বেঙ্গালুরু ফেমাস মার্ডার কেস। তো আজকের ঘটনায় এগুলো, এইরকম ট্রু ক্রাইম যে ঘটনাগুলো আছে সেগুলো স্টোরি ফরম্যাটে শুনতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং আজকের ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ঘটনার সাথে।